কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজে মারাত্মক ক্রিপি একটা ঘটনা আজকে আপনারা শুনতে চলেছেন। আজকে দিলকশ রয়েছে আমাদের সাথে এই ঘোষলি কল রেকর্ডিং এ। আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন এন্ড সাবস্ক্রাইব টু কিউরিও ফাইট। আপনি যদি আপনার ঘটনা আমার সাথে শেয়ার করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে, যেটি হচ্ছে 6290675195। এছাড়া আপনি যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন, কোনো তন্ত্র রিলেটেড হেল্প চান তার জন্য যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমি বেশি কথা বাড়াবো না, সরাসরি চলে যাব কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে। Curio Fight presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। হ্যালো দিলকশ, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি দিলকশ। বেসিক্যালি বহু মাস পরে তোমার সাথে কথা হচ্ছে এবং তুমি আমাকে তোমার একটা পার্টিকুলার ঘটনা জানাবে বলেছিলে, যেটা তোমার মামার বাড়িতে ঘটেছিল, যেটা বিহারে। তুমি বেসিক্যালি বেলগাছিয়াতে থাকো, রাইট? বা থাকতে একটা মুসলিম পরিবারের থেকে তুমি বিলং করো। তোমার মামার বাড়িতে যে ঘটনাগুলো ঘটেছিল দিলকশ, সেটা আমি একদম শুরু থেকে জানতে চাই। কি ঘটেছিল ইচ এন্ড এভরিথিং তুমি আমাকে ডিটেলসে শেয়ার করো। ওকে, আগে আমি কিছু ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখি, দিয়ে বুঝতে সুবিধা হয় তোমারও আর দর্শকদেরও। ঠিক আছে? ঘটনাটা ভাগলপুরের, বিহারে ভাগলপুর ডিস্ট্রিক্ট আছে, ঘটনা ওখানকার আছে। সেখানে আমার মামা বাড়ি। আমার 3টে মামা আছে। সব থেকে বড় মামা আমার কলকাতাতেই থাকে, আর মেজো আর ছোট মামা আমার বিহারে থাকে। আচ্ছা, ঘটনাটা স্টার্ট হয় 1998-এ, বাট তার আগে আমার দাদু মারা যায় 1995-এ। 1998-এ আমার মামার বিয়ে হয়, ছোট মামার বিয়ে হয়। যেহেতু আমার মা, আমার মাসিরা কলকাতায় থাকে, তো এখানকারই মেয়ে, রাজাবাজারের মেয়ে ছিল। ওনার সাথে বিয়ে ফিক্স হয়, ওনার সাথে বিয়ে হয়, সবকিছু ভালোভাবে কাটছিল, এভরিথিং ইজ ফাইন। বাট যখন উনি প্রেগনেন্ট হয় তখন দিয়ে না অনেক সমস্যা স্টার্ট হয়। এক্সাম্পল, যখন উনি ফার্স্ট বার প্রেগনেন্ট হয়, ওনার মিসক্যারেজ হয়ে যায়। উনি আবার সেকেন্ড বার কনসিভ করেন, তখনও ওনার মিসক্যারেজ হয়ে যায়। তো উনি ভাবলেন যে এখানে হয়তো উনি অ্যাডজাস্ট করতে পারছেন না নিজেকে এই টাইমে, আমরা মানে যখন এইবার কিছু হবে সেরকম, ঠিক আছে, তো আমরা কলকাতাতে গিয়ে বা আমার বোনের বাড়িতে থাকবো বা আমি শ্বশুর বাড়িতে থাকবো। আমার মামা ভাবলেন এটা। তো উনি থার্ড বার কনসিভ করেন 2000-এ। 2000-এ কনসিভ করার পর উনি কলকাতায় চলে আসেন। কিছু 5-4 মাস উনি নিজের শ্বশুর বাড়িতে ছিলেন, তারপর নিজের বোনের মানে আমার মাসির বাড়িতে ছিলেন। এবার সময় এলো ডেলিভারি করার। যখন সময় ডেলিভারি করার এসছে, তখন ডক্টর বলল যে আমরা যে কোনো একজনকে বাঁচাতে পারবো, বা মা বা বাচ্চা। আচ্ছা আচ্ছা। তো আমার মামা বললেন যে আপনি মাকে বাঁচান, আমার বাচ্চা চাই না। বাট আমার মামার শ্বশুর বাড়ির লোক বলল যে এরকম কিছু হয় না, দুজনকেই বাঁচানো যায়, আপনারা দুজনকেই বাঁচান, আমরা দুজনকেই চাই। তো ডক্টর সই নিল আমার মামার, যেরকম হয়। হ্যাঁ। তারপর ডক্টর যখন সবকিছু হয়ে গেল, তখন ডক্টর এসে বলল যে আমরা শুধু বাচ্চাকে বাঁচাতে পারলাম, আমরা ওর মাকে বাঁচাতে পারলাম না। আচ্ছা। এবার ওনার শ্বশুর বাড়ির লোক এটা শুনে ক্ষেপে গেল, বলছে যে হয়তো
এ না নিজের বোনের বাড়িতে গিয়ে রেখেছিল আমার বোনকে, এই জন্য এরকম হয়েছে, না হলে আমাদের বাড়িতে পুরো থাকতো তাহলে এরকম হতো না। উনি ব্লেম চাপিয়ে দিলেন আমার মামার উপরে যে এর কারণেই হয়েছে এরকমটা। আচ্ছা এবার আচ্ছা উনিও রাজাবাজারের একটা ভালো মানে জানাশোনা ফ্যামিলি থেকে বিলং করতেন। হুম ওনাদের তখন অনেকটাই পাওয়ার বলতে পারো সেটা ছিল। তো ওনারা বাচ্চাটা নিয়ে নিলেন। হুম 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 ও কোনোদিন আমার মামাকে ওই বাচ্চার মুখটা দেখতে দিলেন না। আজ অব্দি আমরা জানি না কেমন আছে, মানে কেমন দেখতে, কিছুই জানি না। হুম। হ্যাঁ, বাস এটা জানি যে হ্যাঁ আছে, ওনার আর একটা মেয়ে আছে। তারপর আমার মামার আবার বিয়ে হয়, ওয়েস্ট বেঙ্গলেই হয়, রামপুরহাটে, নেলহেট্টিতে। আচ্ছা আচ্ছা হুম। এবার ওনার সাথে ওই যে আমার ছোট মামি, ওনার সাথে ওনার পাস্ট লাইফে কিছু ছিল, মানে ওনার কিছু সম্পর্ক ছিল যেটা ওনারা আমাদের থেকে লুকিয়েছিলেন। সেটা আগে গিয়ে তুমি বুঝতে পারবে কেন বলছি। মানে বিয়ের আগে একটা সম্পর্ক ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম। তো সেটা ওনারা আমাদের থেকে লুকিয়েছিলেন, জানায়নি কিছু। হুম হুম সব নর্মাল বিয়ে হলো, সবকিছু ঠিক আছে, সবকিছু ঠিকভাবে স্মুথলি চলছে। ওনার একটা মেয়ে হয় 2005-এ, এভরিথিং ইজ নর্মাল। এবার 2006-এ আমার মেজো মামার বড় ছেলে, ও দিল্লি থেকে আসছিল। দিল্লি থেকে আসা মানে ভাবো যে ও পৌঁছাবে হুম হুম তার কিছুক্ষণ আগে হুম। ওকে কেউ ট্রেন দিয়ে ধাক্কা দিয়ে দিল, ও মারা গেল। কি বলছো? হ্যাঁ, আচ্ছা সেটা আমরা একদম শকড। কি করে? ও ওখানে কাজ করতো, প্রায় যেত, এরকম কোনো কারোর সাথে শত্রুতা কিছু নেই। হুম হুম ঠিক আছে, আমরা মানে আমাদের যেখানে আমার মামা বাড়ি আছে সেখানে আমাদেরকে সবাই চেনে জানে। আর একটা কথা বলে রাখি যে আমাদের বাড়িতে একটা স্কুল আছে, মানে বাড়িতে না, বাড়ির বাইরে, মানে অ্যাটাচড আছে। সেটা রাজাবাজারে যে আমার মামার বিয়ে হয়েছিল ওখান দিয়ে ওই জমিটা দেওয়া হয়েছিল স্কুলের জন্য। হুম। ঠিক আছে? মানে স্কুল মানে কি মাদ্রাসা? না না, প্রপার স্কুল 1 to 5 ক্লাস অবধি, মানে লোয়ার টু 5 ক্লাস অবধি প্রপার স্কুল আছে আচ্ছা হুম যেখানে বাচ্চারা পড়ে। হুম হুম তো এই ঘটনা যখন ঘটে না, তখন সবাইকে নড়িয়ে দেয় যে হঠাৎ কি করে হয়। হুম এটার পর আরো অনেক ঘটনাটা স্টার্ট হয় এখান দিয়ে। যখন উনি মারা যান তখনকার পর আরো ঘটনাটা স্টার্ট হয়, আর আরো বিচ্ছিরি ভাবে স্টার্ট হয়। আচ্ছা আচ্ছা উনি মারা গেলেন, ওনার কাজ হলো সবকিছু। একটা আমাদের 3 দিনে কাজ হয়, একটা 40 দিনে বড় করে কাজ হয় আমাদের। ওকে ওটার পর যখন ওনার কাজ 40 দিনের মিটে গেল, ওটার পর আমার মেজো মামির অভ্যাস ছিল যে উনি 8টার সময় ঘুমাতেন আর 3:30-4টে অবধি সকালে উঠে যেতেন। উঠোনে মেজো মামি ভাগলপুরেই থাকতো? হ্যাঁ, ওখানেই থাকতেন। আর ঝাড় আমি দিতেন। একটু ইন্টারাপ্ট করছি, তোমাদের মুসলিমদের মধ্যে এই 3 দিনের কাজে 40 দিনের কাজ হয়, মানে কি হয় বেসিক্যালি? মানে আমাদের যেমন শ্রাদ্ধ শান্তি হয়, তোমাদের কি হয়? কোরআন খানি হয়। মাদ্রাসা থেকে বাচ্চারা আসে, কোরআন পড়ে, ওনার নামে পাঠায়। যেটা আমরা পড়েছি সেটা ওনার নামে পাঠায়, যাতে ওনার শান্তি হয়। এটা 40 দিন ধরে হয় নাকি? না না, একটা 3 দিনে হয়, ঠিক আছে, একটা 40 দিনে হয়। তার মাঝখানে 10 দিনে খাবার দিতে হয় মাদ্রাসাতে, 20 দিনে দিতে হয়, আর 30 দিনে দিতে হয়। আচ্ছা 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 আচ্ছা। তোমার মামি 4টের সময় উঠে পড়েন, এটা তুমি বলছো? হ্যাঁ, আমার মামি 4টের সময় উঠে পড়ে। তো একদিন সেরকম ও উঠে উঠোনে ঝাড় দিচ্ছিল, তো ওর মনে কি আসলো জানি না, ও গেল স্কুলে ঝাড় দিতে। এবার ও স্কুল ঝাড় দিতে গেল, ভালো কথা, বাট ও বেসিক্যালি গেল 5th ক্লাসে। আচ্ছা। আমি তোমাকে বলি স্কুল কেমন। টালির স্কুল হয় না, টালির স্কুল এই শেপের আছে, ঠিক আছে।
এল শেপে আছে, একটা জায়গা অফিস আছে, আর মাঝখানে পুরো ফিল্ড আছে যেখানে বাচ্চারা খেলে। তার ভেতরে একটা স্কুল আছে, ওখানে বাথরুম আছে, আর ওখানে ওই 5th ক্লাসটা আছে, আর আচ্ছা। অনেক বড় একটা বট গাছ আছে। আচ্ছা। তো ওখানে বেসিক্যালি উনি ঝাড় দিতে গেলেন। হুম তখন বাজে প্রায় 3টেই বাজে। হুম 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 হুম। উনি ওখানে যাওয়ার পর উনি দেখছেন ওখানে বেঞ্চে বসে বসে কৌস্তব হুম হুম। কেউ কাঁদছে। মানে ওই মানে ভোর রাতে? হ্যাঁ, ভোর রাতে বেঞ্চে বসে বসে কেউ কাঁদছে। তো উনি বললেন, তুমি কে, এখানে কি করছো? তুমি কি কোনো মানে এখানে পড়তে এসেছিলে, আটকে গেছো, কি করছো এখানে তুমি? ও কিছু সাড়া দিচ্ছে না ওনাকে। এবার যখন ওনাকে ও টাচ করতে গেছে, ও পিছে ঘুরে তাকিয়েছে। কৌস্তব, তুমি বিলিভ করবে না, ওনার মুখ দিয়ে শুধু রক্ত, মানে রক্ত এমন যে মনে হচ্ছে ওনার মুখ ফেটে এসছে পুরো। ওকে 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 পুরো মাংস দেখা যাচ্ছে, রক্ততে ভরে আছে। আর এমন রক্ত না যে রক্ত একদম ফ্রেশ, পুরো জমে জমে যায়, যেমন রক্ত গাঢ় হয়ে যায় তেমন। সেটা দেখে উনি ওখানে অজ্ঞান হয়ে যান। স্বাভাবিক। এবার হ্যাঁ, এবার সকালবেলা সবাই ওনাকে খুঁজছে, কোথায় গেল কোথায় গেল। তো যখন স্কুল স্টার্ট হয়েছে তখন টিচাররা এসে বলছে যে আপনার ঘরের বউ তো ওখানে পড়ে আছে। তখন ওনাকে ওখানে গিয়ে তোলা হলো, ডক্টরকে ডাকা হলো। তো যখন উনি উঠেছেন না, বলছেন, না আমি এখানে থাকবো না, না আমি এখানে থাকবো না। তারপর কিছুক্ষণ পর যখন শান্ত হয়েছেন তখন বলছেন, আমি না এরকম এরকম কালকে রাতে দেখেছি। তখন আমার মামা না হাসছে ওনার উপরে, আমার ছোট মামা বলছে, এরকম হয় যার আবার নাকি? বিয়ে হয়েছিল? হ্যাঁ, যার স্কুল। হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। উনি হাসছেন, বলছে এরকম হয় নাকি? আমি এত বছর ধরে স্কুলে বাচ্চাদেরকে নিয়ে থাকছি, পড়াচ্ছি, সব করছি, এরকম থোড়ি না হয়, কি বলছো তুমি? তো উনি এটা উপরে বিশ্বাস করেন না। এবার যখন আমার ছোট মামি যাকে বলে, সে ওনার উপর বিশ্বাস করে না, কারণ এরকম কোনোদিন আমাদের ঘরে ঘটেনি। আর এবার আমার যে ভাইয়ের মৃত্যু হয়েছিল, সেটা সবাই ভেবে নিয়েছিল হয়তো কারোর সাথে করেছে, তাই জন্য এরকম করে দিয়েছে। তো এটার সাথে কেউ লিঙ্ক আপ করেনি জিনিসটাকে। এই জায়গাটা আরেকবার বলো, বুঝলাম না কি বলতে চাইলে। মানে আমার দাদার যে মৃত্যু হয়েছিল সেটাকে এর সাথে কেউ লিঙ্ক আপ করেনি, ভেবেছে যে হতে পারে স্বাভাবিকভাবেই হয়েছে। মানে এরকম দেখাটা স্বাভাবিক কিভাবে হতে পারে? ওদের মাথায় আসছে না এটা জিনিস, এই জিনিসটা ওদের মাথায় আসছে না। আচ্ছা। এবার উনি কি করেন, আমার যে মেজো মামি, উনি আবার সেই রাতে আবার যান দেখার জন্য যে এটা আমার মনের ভুল, সবাই বলছে নাকি এটা সত্যি সত্যি আমি দেখলাম। উনি একদম 2:30টার সময় উঠে চলে যান একদম ডিরেক্টলি স্কুলে। এবার গিয়ে উনি দেখেন ওই 5th ক্লাসেই যা ঘটছে, 5th ক্লাসে, আর কোনো কোথাও না। উনি দেখছেন যে ওই মহিলা যে আগে দিন ছিল, ওই মহিলা ছাদে, সিলিং এ, মানে টালিতে বসে আছে পা ঝুলিয়ে। আচ্ছা আচ্ছা। পা ঝুলিয়ে বসে আছে, আর যখন উনি ঢুকেছেন ওনাকে দেখে হা 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 করে হাসছে। বাস ওখানে দেখে উনি যা ভয় পেলেন, উনি দৌড়ে গিয়ে নিজের বিছনাতে শুয়ে পড়লেন। সেই দিন থেকে কৌস্তব উনি পুরো ভাবো নিজের মাইন্ডটাকে হারিয়ে ফেললেন। এবার বলো কেন এই কথা বলছি, কারণ উনি এটার পর, এই ঘটনার পর উনি সব সময় নিজের মনের মধ্যে বিড়বিড় করতে থাকবেন, কারোর সাথে সেরকম কথা বলবেন না, নিজের মনের মতন হাসতে থাকবেন, নিজের কাজ করবেন বাট নিজের মনের মধ্যে হাসতে থাকবেন।
বিড়বিড় করতে, মানে মনে হয় যে উনি কারোর সাথে কথা বলতে থাকছে। তার জন্য আমার মেজো মামা ওনাকেও সবসময় খিস্তি দিতেন, মানে ওনাকে দেখতেন না, লাইক ওনাকে খেতে দিতেন না, ওনার জামা কাপড় কেচে দিতেন না, কিছু না। এখান দিয়ে ওনাদের সংসার ভাবো যে শেষ হওয়া স্টার্ট হলো। আগে আচ্ছা। তো ওনার ছেলে মারা গেল, বড় ছেলে। ওনার 4টে ছেলে ছিল, একটা মেয়ে। বড় ছেলে মারা গেল, তারপর উনি নিজের স্বামীকেও ধুর করে দিলেন। এবার আমার মেজো মামা তখন দিয়ে ড্রিঙ্ক করা স্টার্ট করেন। হুম। আর নিজের থেকে নিজে থাকতেন, নিজের থেকে নিজের রান্না করতেন, সবকিছু নিজের করতেন। এবার আমার ছোট মামা ভাবলেন যে আমি না স্কুলটাকে না ভালো করে মিন্স একটু মানে রিনোভেট করবে। রেনোভেট না, একটু ভালো করে করব যাতে সমস্যা না হয়, আর আরো একটু বড় করে করব। কি করবে? এতদিন তো হলো, তো একটু বড় করে করব। এবার যখন উনি হাত দিয়েছেন স্কুলে সবকিছু ভাঙতে, যখন হাত দিলেন ওনার শরীর খারাপ হওয়া চালু করলো ওখান দিয়ে। এবার শরীর খারাপে ওনার শুধু মাথা ঘোরাতো, আর পেটে মনে হতো ওনার যে ওনার পেট পুরো ভার হয়ে আছে। বাট সবাইকে দেখানো হলো, পাটনাতে দেখানো হলো, চেন্নাইতে দেখানো হলো, কলকাতাতে নিয়ে এসে দেখানো হলো। সবাই রিপোর্ট করছে, দেখছে, চেক করছে, বলছে সেরকম কিছু বেরোচ্ছেই না। আমরা কিসের ওনার কি বলে ওনার কিসের আমরা করব, ট্রিটমেন্ট করবে। চিকিৎসা করব? যদি কিছু বেরোয় তাহলে তো চিকিৎসা করব। হুম 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 বাট উনি নিজের বিছনা থেকে উঠতে পারতেন না। এরকম ওনার মনে হতো যে আমার মাথা ঘোরাচ্ছে সবসময়। হুম 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 তো অনেক ভাবো ওনাকে চেন্নাই নিয়ে যাওয়া হলো, ওখানেও অনেক বড় ডক্টরকে দেখানো হলো, ও কিছু করতে পারলো না, কিছু বেরোচ্ছেই না, কে কি করবে? তো এখানে আমার মাসি, আমার 2 নম্বরের মাসি হুম। ওখানেই থাকেন, ঠিক আছে? উনি বললেন যে তোমরা এত কয় কিছু বাবা, কয় মাসি? আমরা আমাদের 5, হ্যাঁ ওরা 5 বোন আছে। 5 বোন, আর ভাই কজন? 3টে। আচ্ছা। হুম তো উনি বললেন যখন এত কিছু হচ্ছে আমি তোকে অ্যাডভাইস করব, তুই হুম একটা কাজ কর, তুই গিয়ে না কোনো মৌলানাকে ডেকে এনে একবার দেখা। কারণ তুই স্কুল করছিস ভালো কথা, বাট দেখাতে কি অসুবিধা আছে? কোনো অসুবিধা তো নেই। হুম হুম তখন মৌলানাকে ডাকা হলো। মৌলানাকে ডাকার পর মৌলানা সবকিছু ঘুরে ঘুরে দেখছে, যে স্কুলে কি আছে, ঘরে কি আছে, সবকিছু ঘুরে ঘুরে দেখছে। দেখার পর দেখছে হুম। যে আমার মামি, ছোট মামি গায়েব ওখানেই ছিল, ওখান দিয়ে গায়েব। যখন মৌলানা বললো যে চলুন আপনার ঘরটাও দেখে নি, আপনার যখন এত শরীর খারাপ হচ্ছে, অসুবিধা হচ্ছে, আপনার ঘরটাও দেখে নি। হুম নিজে ওনার ঘরে নিয়ে গেছে, কষ্ট তুমি বিলিভ করবে না। দেখছে মামি অর্ধেক পা ঝুলিয়ে খাট দিয়ে, অর্ধেক পুরো শুয়ে আছে, আর চুলগুলো ছেঁড়া, আর হাসছে খুব। আচ্ছা আচ্ছা। বলছে তুই এসছিস, কিছুই করতে পারবি না। সবাই দেখে শক যে এনার কি হলো, এনার সাথে তো কোনো ঘটনা ঘটেনি, কিচ্ছু হয়নি ওনার সাথে, হঠাৎ এনার কি হলো? ও পুরো পজেসড। আচ্ছা। তখন মৌলানা ওকে জিজ্ঞাসা করে কি হয়েছে, কে তুমি? বলছে আমি একে নিয়ে যাব। মৌলানা জিজ্ঞাসা করছে তুমি কে, আগে সেটা তো বলো। নিয়ে যাবে শুনলাম, কে তুমি? বলছে আমি একে পছন্দ করতাম। আচ্ছা আমার সাথে এর সম্পর্ক আছে, আচ্ছা। এই জন্য তো একে আমি এর বরের কাছে যেতে দিই। অনেকদিন তো ও গলায় তাবিজ পড়েছিল, আমি আসতে পারছিলাম না, তাই জন্য তো পুরো ঘরকে বরবাদ করছে। এই যে উপরে থাকে
মানে ছাদের উপরে একটা ঘর আছে, সেখানে আমার মেজো মামার সেকেন্ড ছেলেটা থাকে। বলছে উপরে যে থাকে ওকেও তো বরবাদ করে দিলাম, ওর পোল্ট্রি ফার্মেতেও আগুন লাগিয়ে দিলাম। মানে হ্যাঁ, মানে মানে হচ্ছে যে উপরে যে সেকেন্ড ছেলেটা থাকে আমার মেজো মামার, তার পোল্ট্রি ফার্ম ছিল। হুম। ঠিক আছে, এই 10 দিন আগের ঘটনা বলছি, এই ঘটনার 10 দিন আগের ঘটনা। পোল্ট্রি ফার্ম ছিল, ওই পোল্ট্রি ফার্মে দেখতো, যখনই সকালে উঠতো দেখতো 5টে করে মুরগি মারা গেছে। আর নর্মাল মারা যায়নি, ওর গর্দন কেটে দেওয়া হয়েছে, শুধু হালকা ঝুলছে। আচ্ছা আচ্ছা। তো ও ভাবলো একদিন আমি ওখানে মানে রাতে বসে দেখবো যে কে করে। ডেলি তো সম্ভব না কৌস্তব যে 5টে করেই মারা যাবে, একটা মারা যেতে পারে, দুটো মারা যেতে পারে, বা তার থেকে বেশি মারা যেতে পারে, বাট 5টে করেই মারা যেত। তো ও ভাবলো যে আমি একদিন দেখবো যে কে করে, কেন করে। হুম। ও নিজের ঘরে ছিল, দরজা বন্ধ করে থাকতো, খুলে দেখছে একটা অবয়ব ছেলের, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুরগির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে ওদেরকে মারার চেষ্টা করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও যখন কাছে গিয়ে বলছে কে তুমি, কেন করছো এরকম, তখন ও ওখান দিয়ে পুরো গুলিয়ে গেল। সেখান দিয়ে ও নিজের পোল্ট্রি ফার্মটা ভাবো 5-7 মিনিট দূরের দিকে নিজের করে নেয় সেই দিনকেই, ইনস্ট্যান্ট। আমাদের অন্য ওখানে একটা জমি জায়গাতে আছে, বানিয়ে চলে গেল। হ্যাঁ আমাদের নিজের জমি আছে 5-7 মিনিট দূরে, ওখানে নিজের পোল্ট্রি ফার্মটা করে নেয়। এবার 3 দিনের মাথায় ওই পোল্ট্রি ফার্মে পুরোতে আগুন লেগেছে। ওতে 500 বাচ্চা ছিল মুরগির। হ্যাঁ, পুরো আগুন ধরিয়ে দেয়। তো ওই জিনিসটা ও বলছে উপরের ছেলেটাকেও তো আমি নষ্ট করে দিলাম, ও তো অনেক করতো, আমার কাছে এত টাকা আছে, এত পয়সা আছে, তোরা কোনোদিন সুখী থাকতে পারবি না, তোরা আমার সাথে যার সম্পর্ক ছিল তাকে নিয়ে এসছিস, কেন নিয়ে এসছিস ওকে। বাট আমরা তো জানি না যে এই ব্যাপারটা কি। তো মৌলানা ওকে জিজ্ঞাসা করলেন যে তোমার সাথে কখন সম্পর্ক ছিল ওর, কোথায় সম্পর্ক ছিল। বলছে আমার ওর সাথে 1997 থেকে সম্পর্ক। এটা মেজো মামার বউ বলছে তাই তো? না, ছোট মামার। সরি, ছোট মামার বউ বলছে এটা। হ্যাঁ, যার সাথে নতুন বিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ, আগের পক্ষ মারা যাবার পর। ওকে। 1997-এ সম্পর্ক ছিল। তখনকার পর ওর মা আমাকে সরিয়ে দেয়, ওর মা ওকে তাবিজ পরিয়ে দেয়, আমি আসতে পারছিলাম না। এখনো তাবিজ খুলে রেখেছে, তো আমি আসবো না কেন। তারপর ওই মৌলানা কিছু মন্ত্র জাপ করে, তখন ছেড়ে দেয় ওকে। তখন উনি বলে যে পুরোটা ক্লিন করা আমার কাছে সম্ভব না, কারণ আমি অতটা জানি না, যে মানে যার কাছে অতটা শিক্ষা আছে আপনারা তার সাথে কন্ট্যাক্ট করুন, একবার মাদ্রাসায় গিয়ে জিজ্ঞাসা করুন যদি কেউ থাকে, মসজিদে গিয়ে জিজ্ঞাসা করুন যদি কেউ থাকে সেরকম। আর আমি একটা কাগজে কিছু লিখে দিয়ে যাচ্ছি, ঠিক আছে। উনি কিছু মন্ত্র লিখে দিয়ে গেলেন কাগজে, লাল কালারের কালি দিয়ে, বললেন এটাকে যখন উনি জল খাবে এটা জলে চুবিয়ে দিতে, আর পেপারটা বার করে নিতে, ওটা খাইয়ে দিতে। যখন উনি চান করবেন এটা বালতিতে চুবিয়ে দিতে, পেপারটা বার করে তারপর চান করতে। তো এটা করছিল ভালোভাবে। আমার সবকিছু মানে ওনার সাথে সবকিছু নর্মাল, যেমন উনি এতদিন ছিলেন তেমনই উনি চলছিলেন। এবার আসলো যে আমার যে মেজো মামি যে পাগল হয়ে গেছিলেন, মানে পাগল ইন দ্য সেন্স বলবো না, কারণ উনি নিজের কাজ নিজেরই করতেন, বাট আমার যে মেজো মামা আছে ওনাকে উনি ভাবো ছেড়েই দিয়েছিলেন, ওনার সাথে দূরত্ব তৈরি করে নিয়েছিলেন।
এবার উনি কি করতেন, সবাইকে নিজের পাড়াতে সবাইকে গিয়ে খিস্তি গালাগালি, নোংরা নোংরা খিস্তি দিত আর হাসতো। তো সবাই কমপ্লেন করা চালু করলো যে এরকম কেন করছে, আমরা তো কিছু করিনি, এরকম তো করার কোনো দরকার ছিল না, কেউ কেন শুনবে ওনার খিস্তি গালাগালি। তো উনি যখন আরেকজন আসলো ওনার কমপ্লেন করার জন্য, উনি চালিয়ে ওনার মাথায় ইট ছুঁড়ে মারলেন। বললেন, তুই আমার কমপ্লেন করবি কেন, কে তুই, ওকে। পালা আমার এখান দিয়ে, যদি আবার কেউ আসে দেখবি আমি ওকে ওর জান নিয়ে নেব, আমি কাউকে আসতে দেবো না বাড়িতে। ওনাকে অনেকদিন ধরে বেঁধে রাখা হলো যে উনি এরকম এরকম জিনিস করছেন কেন। এবার আরেকটা কথা বলি যে তখনই আমার ছোট মামি মানে নর্মাল তো ছিলেন, এবার উনি আবার একটা কনসিভ করেন। তার আগে ওনার একটা মেয়ে আছে, একটা ছেলে আছে, তারপর উনি আবার কনসিভ করেন, ঠিক আছে, সবকিছু নর্মাল। তখন আমরাও ওখানেই ছিলাম। কনসিভ করার পর ওনাকে ডক্টর দেখানো হলো, সবকিছু নর্মাল ছিল। ডেলিভারির ডেট আসলো, ডেলিভারি হলো, বাচ্চাও ভালো, অনেক সুন্দর দেখতে, সবকিছু হলো। বাট যখন ভাবো 12-14 মাস বেরিয়ে গেছে বাচ্চা হওয়ার পর, তো বাচ্চা একটু টাইট হয় না, বাচ্চার গার্ডেন টাইট হয়, মানে যাতে ওর ফ্লেক্সিবল না। হ্যাঁ, যাতে ওর বসতে সুবিধা হয়, যেমন বসা স্টার্ট করে, বাট ওর হলো না সেই জিনিসটা। ওকে যতই বসানোর তুমি চেষ্টা করবে, ও নিজের গলাকে সামলাতে পারবে, ও পুরো ফ্লেক্সিবল, ওর গলা টাইট হলোই না, আর না ওর কোমর টাইট হলো বসার জন্য। তো ওকে ডক্টর দেখানো হলো যে হতে পারে কোনো সমস্যা হচ্ছে, কোনো সমস্যা বেরোচ্ছে না। ওর MRI করানো হলো, কিছুই বেরোলো না অত ছোট বাচ্চাকে। তারপর ওকে নিয়ে আসলো কলকাতায় আমাদের বাড়ি। আচ্ছা। আমাদের বাড়ি নিয়ে আসলো, এখানে RG কলে দেখানো হলো। এখানে আমাদের পার্ক সার্কাসে আমার মামা থাকে, বড় মামা, ওখানে গিয়ে দেখানো হলো, বাট কিছু বেরোলো না। তো বেলগাছিয়াতে ছোটি মসজিদের কাছে একটা মৌলানা আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওখানে নিয়ে যাওয়া হলো ওকে। হুম হুম হুম। তো উনি দেখলেন, উনি বললেন যে এর নামে কিছু অসুবিধা আছে, এর নাম চেঞ্জ করে দাও। তখন বললো যে এত দিন হয়ে গেছে, ঠিক আছে তাও হবে, যদি নাম চেঞ্জ করলে আমার বাচ্চাটা ঠিক হয়ে যায় তাহলে আমি করতে রাজি আছি। ওর নাম চেঞ্জ করা হলো, বাট আরো 6 মাস 8 মাস কেটে গেল, ওয়েট করছে যে এখন ঠিক হয়ে যাবে, এখন ঠিক হয়ে যাবে, বা কিছু একটা তো ইফেক্ট পড়বে, বা বলার চেষ্টা করবে, গর্দনটা টাইট নাই হতে পারে, বাট বলার চেষ্টা করবে, বাট হলো না সেটা। আমার মেজো মামি ফোন করে বলছে, মানে ফোন ওনারই এসছে, ফোন করে বলছে তোর ছেলে কোনোদিন ঠিক হবে না, তোর ছেলেকে আমি কোনোদিন ঠিক হতে দেব। আচ্ছা, মেজো মামি বলছে? মেজো মামি বলছে তোর ছেলে দেখবি, তোর ছেলে অনেক তাড়াতাড়ি মারা যাবে। এগুলো কি করতে? বাস এটা বলেছে, ফোনটা কেটে গেছে। এবার এখান দিয়ে ফোন করেছে, বলছে আমি কখন করলাম ফোন, আমি তো কোনো ফোন করিনি এখন। আচ্ছা, মানে নিজেরই মনে নেই ব্যাপারটা? হ্যাঁ, নিজেরই মনে নেই ব্যাপারটা। এবার ও না নিজের থেকে, ওই ছেলেটা না নিজের থেকে খেতে পারতো, না বলতে পারতো, না হাঁটতে পারতো, না বসতে পারতো। ভাবো তার জীবনটা পুরোটাই শেষ হয়ে গেল। ভাবো, ঠিক 2 বছর পেরিয়েছে কষ্ট, তখন ও 3-4 বছরের হয়। তখনই দেখছে একদিন রাতে যে ও পুরো ছটপট 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 করছে, ছেলেটা ছটপট করার দেখছে, শান্ত হয়েছে, মারা গেল। এই বাড়িটা তুমি যেমনই বলো না কেন, মনে হচ্ছে একটা শ্রাপিত বাড়ি হয়ে উঠেছে, কোনো না কোনো জিনিস লেগে আছে এখানে।
তারপর আমার মেজো মামা এসেছিলেন, কলকাতায় বিয়ে ছিল। আমার মেজো মামা এসেছিলেন বিয়েতে, আমার মাসির মেয়ের বিয়ে ছিল। মেজো মামা এসেছিলেন, উনি ভালোভাবে বিয়ে কাটিয়ে গেলেন। যাওয়ার 2-3 দিন পর ওনার বিশাল শরীর খারাপ। আর তখনই একটা জিনিস আরো বাড়িতে স্টার্ট হয়েছিল, যে ছাদের ঘরে, ঠিক আছে, আর স্কুলে যখন তুমি ঘুমিয়ে পড়বে মনে হবে কি এত জোরে দরজা খটখট করছে যে ভেঙে পড়বে এবার দরজা। আর স্কুলের মনে হবে ছাদ পড়ে গেছে, তো মনে হবে যে বাইরে পুরো আতঙ্ক হচ্ছে। বাট তুমি সকালে উঠে দেখবে যে কিছু হয়নি, সব নর্মাল। এইটা প্রত্যেক দিন হচ্ছে। এবার আমার মেজো মামার শরীরটা খারাপ হলো, ওনাকে ডক্টর দেখানো হলো, তো ডক্টর বললো ওনাকে অ্যাডমিট করতে হবে। এবার কি হয়েছে, ওনার জ্বর আছে আর ওনার ব্লাড প্রেশার অনেক লো হয়েছে। আর মানে ওষুধ দিচ্ছে ওনাকে, তারপর ওনাকে স্যালাইন লাগানো হলো, সবকিছু করার পর তাও ওনার বিপিটা মানে নর্মালে আসছে না কিছুতেই, মানে প্রবলেমেটিক রয়েছে তখন। হ্যাঁ, কিছুতেই নর্মালে আসছে না। এত ওষুধ খাওয়ানো হচ্ছে, এত কেয়ার করা হচ্ছে হসপিটালে, কিছুতেই নর্মাল আসছে না। সেরকম করে ওনার চলছে 8 দিন না 9 দিনে কষ্ট ওনার বিপিটা নর্মালে এসছে। তো ডক্টর বলেছে যে এখন তো ওনার শরীরও ঠিক লাগছে, মুখ দেখেও দেখো উনি হাসছেন, বলছেন সবার সাথে, এতদিন তো করছিলেন না, ছিলেন শুধু। দেখো ভালো লাগছে ওনার মুখ দেখে। এবার উনি না ড্রিঙ্ক ছাড়া থাকতে পারতেন না, সেই টাইমে না ওনার ড্রিঙ্কও ছাড়া হয়ে গেল। যেই ডক্টর বলেছে যে এবার না আমরা ওনাকে ছেড়ে দেব, আজকে সন্ধ্যেবেলা ওনাকে ডিসচার্জ করে দেবো হসপিটাল থেকে, নিয়ে চলেছে। তখন কিছুক্ষণ পর যখন ওনার ছেলে গেল ওনাকে দেখতে, ওনাকে বলতে যে আজকে চলে যাবে বাড়ি, দেখছে উনি মারা গেছে। হ্যাঁ, যে কিছুক্ষণ আগে ভালো ছিল, হয়তো 8-9-10 দিন থেকেও বেশি ভালো লাগছিল, সে মারা গেল। আর মানে উনি যে হসপিটালটা গেলেন, তারপর উনি ভালোভাবে বাড়িতে ফিরলেন। ওটা হওয়ার পর, ঠিক আছে, আমাদেরকে এখানেও সবাইকে ইনফর্ম করা হলো। সবাই শুনে শক যে হঠাৎ কি হলো, আজকে তো আসার বাড়ির কথা ছিল। তো আমরাও এখান দিয়ে যাই, সেদিন সন্ধ্যেবেলা মারা যান, আমরাও এখান দিয়ে রাত্রেবেলা বেরোই। তো ওখানে যাওয়ার ট্রেন সন্ধ্যেবেলা আছে, ঠিক আছে, রাত্রেবেলা কোনো ট্রেন নেই। তো আমরা 2টো করে ট্রেন পাল্টে যাব, তার জন্য ব্যবস্থা করলাম যাতে ওনাকে দেখতে পাই লাস্ট বারের মতন আমরা। তো আমার ছোট মামা বলল যে ঠিক আছে তোরা আয়, রাখবো বডিটা, তারপর যখন তোরা চলে আসবি তখনই সব কাজকর্ম করব। এবার আমরা যখন রাতে ট্রেনে উঠেছি, আমরা যখন যে অল্টারনেট ট্রেনটা ধরবো পরে গিয়ে, সেই ট্রেনটা বিশাল লেট। সেই ট্রেনটা আর কোনো মতে এখন আসবেই না, আর কোনো ট্রেনও নেই যাওয়ার জন্য। তো মামা বললেন পরের দিন যে একটা কাজ কর, তোরা চলে আয়, তোরা কাজে থাকিস, মানে 3 দিনে যে কাজ হবে আর 40 দিন অবধি থাকিস, ঠিক আছে। আমরা বডিটাকে মানে সব কাজ করে নিচ্ছি, যে কাজটা করার সেই কাজ করে নিচ্ছি, কতক্ষণ রাখবো, আমাদের মধ্যে বেশিক্ষণ বডি রাখতে নেই কোনো সময়, যত তাড়াতাড়ি সম্ভব, হ্যাঁ যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি সবকিছু করে দিতে হয়। এবার আমাদের নিজেদের মানে জমিতে কবর আছে, আমার দাদুরও, আর ওনাকেও ওখানেই দেওয়া হবে, ঠিক আছে। নিজেদের জমিতে কবর আছে মানে কি? মানে আমাদের জমি আছে, আমাদের ফ্যামিলি কবর ওখানেই হয়। ওকে, ঠিক আছে। তো আমার দাদুরও ওখানেই আছে, ওনারও ওখানেই দেওয়া হবে। আর ওটা একটু জঙ্গল টাইপের মতন হয়ে গেছে বলে বেশি সন্ধে করে যাওয়া যাবে না, অলমোস্ট 24 ঘন্টা হতে যায় ওনার মারা যাওয়ার পর।
তো ওনারা ওখানে গিয়ে কাজকর্ম করে দিলেন। যখন বাড়িতে বডিটা ছিল তখন আর একটা রিচুয়ালস হয় যে ওনার ওয়াইফকে বলা হবে যে ওনাকে বলো যে তুমি যা করলে আমি ক্ষমা করে দিলাম, আর তুমি যা করলে আমিও ক্ষমা করে দিলাম, তুমিও ক্ষমা করে দিলে আমাকে, ঠিক আছে? তো ওনাকে যখন ওনার ওয়াইফকে বলা হলো যে বলে দাও, বেফালতু কেন কিছু মনে রাখতে নেই, কারোর প্রতি কিছু মনে রাখতে নেই। উনি গিয়ে বলছে, গালাগালি দিচ্ছে ওনাকে, গালাগালি দিয়ে বলছে তুই যেখানে থাকবি সেখানে তুই ভালো থাকবি না, তুই ছটপট ছটপট করবি, বাট তোকে আর কেউ করবে না, দেখবে না, জানা। আচ্ছা আচ্ছা। লিটারালি ওনাকে গালাগালি দিচ্ছেন ওখানে, বলছে জানা তুই যেখানে থাকবি সেখানে তুই সুখে থাকবি না, তুই অনেক কষ্টতে থাকবি। তো সবাই বললো যে এ পাগল হয়ে গেছে, একে সরিয়ে দাও। মানে মৃতদেহটাকে বলছো? হ্যাঁ, ওনাকে বলছে। সে তো ওনার বর। এক্স্যাক্টলি। যাই হোক না কেন, যতই রাগ হোক না কেন, যাই হোক না কেন, সে তো ওনার বর লাস্ট শেষে গিয়ে। তাকেও লাস্ট বার উনি দেখছে, ওনার চোখে এক ফোঁটা জল নেই, ওনার মনে কোনো কষ্ট নেই। যখন মারা যায় উনি হাসছে কথা শুনে। উনি যে এই জিনিসটা করলেন না কষ্ট, এটাই অনেক বড় ওনার পাপ হলো করা। পরে আমরা কেন বলছো বুঝলাম না, কেন পাপ হলো? এটা কেন বলছি সেটা আমি আগে বললে বুঝতে পারবে। ওকে ওকে। আমরা পৌঁছালাম, গিয়ে দেখছি একটা, যেখানে একটা মৃত্যু হয় সেখানে একটা সেরকম ভাব থাকে না যে হ্যাঁ এখানে একটা মৃত্যু হয়েছে, বাট ওখানে সেরকম কিছু না, নর্মাল যেরকম থাকে সবাই সবাই সেরকম নর্মাল। মনেই হচ্ছে না কেউ মারা গেছে এই বাড়িতে। আমার তো মামা ছিলেন, আমাদের এত কষ্ট হয়েছে, বাট ওনার বাড়িতে ওনার ভাইয়ের বউ, ওনার ছেলে মেয়ে, কারোরই সেরকম কষ্ট নেই। এবার ভালোভাবে 2-3 দিন কেটে গেল, 3 দিনের কাজটা আসলো। 3 দিনের কাজে ভালো করে সবকিছু হলো, মাদ্রাসা থেকে লোক এলো, কোরআন খানি হলো, সবকিছু নর্মাল হলো। 4 দিনের মাথায় আমার মেজো মামির একটা মাটির কিচেন ছিল, ঠিক আছে? সেটা মাটির, ওখানে উনি রান্না করতেন। উনি যখন রান্না করছেন সন্ধ্যাবেলা দিকে, এসে বলছে নিজের নাতিনকে, চল চল তোর দাদু ওখানে আছে, চল তোকে ডাকছে। লিটারালি এইভাবে বলছে, চল তোকে ডাকছে। ওর মেয়ে দেখেছে, বলছে তুমি আমার মেয়েকে কেন বলছো, তোমার বর, তুমি যাও না। ও ভাবছে যে ও এমনি তো বকতে থাকে, ও সেরকম এমনি বকতে থাকছে। ও বলছে তো কি হয়েছে, ওর দাদু তো, ও যাবে তো কি হয়েছে, আর বলে বলে হাসছে। তো সবাই এটাই ভাবছে যে ও ছ্যাবলাচ্ছে যেমন সবসময় করে, ওর কথাকে ও তো কেউ গুরুত্ব দিচ্ছে না। তারপর ও নিজে রান্না বান্না করে গেল, খেয়ে দিয়ে ঘুমাবে। যেই ঘুমিয়েছে, সবাই ঘুমিয়েছে, চিৎকার, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও করে চিৎকার করে যাচ্ছে। ও নিজের রুমে একা ঘুমাতো, সবাই দৌড়ে দৌড়ে গিয়েছে, কি হলো কি হলো কি হলো। বলছে ও আমাকে বাঁচতে দেবে না, আর ও আমাকে কোনো কিছুতেই বাঁচতে দেবে না, আর মরে গেছে তাও ওর শান্তি নেই। ও তখনও এটাই বলে যাচ্ছে, মরে গেছে তাও শান্তি নেই, ও আমাকে জ্বালিয়ে খাবে। সেটা গেল, সবাই ভাবলো যে ও স্বপ্ন দেখেছে, বা হতে পারে, এখন তো হলো জিনিসটা, হতে পারে দেখেছে বা কিছু ফিল করেছে। কারণ বলা হয় না যে মরে যাওয়ার পরও কিছুদিন তাদেরকে আমরা ফিল করতে পারি নিজের আশপাশে। তো সেরকম উনি বললেন যে ঠিক আছে। এবার পরের দিন থেকে বলছে যে আমি মাটির ঘরে বসে রান্না করছি না, ও আমার দিকে তাকিয়ে আছে, বসে আমার দিকে তাকিয়ে আছে, আর নিজের মাছ ভাজছে। কে মাছ ভাজছে? মামা? হ্যাঁ, আমার মামা মাছ ভাজছে ওনার দিকে তাকিয়ে। কারণ উনি
মারার আগে উনি ওখানেই রান্না করতেন, যখন আমার মামি রান্না করতেন তো ওনার পাশে বসে উনি নিজের মাছ ভাজতেন। মানে ওনার মাছ ভীষণ পছন্দ ছিল, ভীষণ পছন্দ একটা খাওয়া ছিল ওনার। আচ্ছা। এবার এই জিনিসটা উনি ডেলি দেখাটা স্টার্ট করলেন, হুম 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 ঠিক আছে। 6 দিনের মাথায় ওনার জামাই স্বপ্ন দেখছে যে ওনাকে যেখানে কবর দেওয়া হয়েছিল না, সেখানে 4-5 লোকজন দাঁড়িয়ে আছে, আর একটা ক্রেন দাঁড়িয়ে আছে, ওখানে পরিষ্কার করছে ওই জায়গাটাকে। পরিষ্কার করে দেখছে ওখান দিয়ে শুধু সাপ বেরোচ্ছে, আচ্ছা আচ্ছা। সাপ বিচ্ছু এইসব বেরোচ্ছে। এটা কি অ্যাকচুয়ালি হচ্ছে না ভিজুয়ালাইজ উনি স্বপ্ন করছো? দেখছে, আমার ওনার জামাই স্বপ্ন দেখছে এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সাপ বিচ্ছু বেরোচ্ছে, ক্রেন দাঁড়িয়ে আছে, তারপর ওখানে পুরো পরিষ্কার করে ওরা ওখানে একটা বিল্ডিং করবে, হুম হুম ঠিক আছে। ওনার ঘুম ভেঙে যায়, উনি বলেন যে এরকম এরকম স্বপ্ন দেখা তো ভালো না, আমাদের মধ্যে আমাদের রিলিজনে এই স্বপ্ন দেখা ভালো না। তো মৌলানাকে ডাকা হলো, বললো যে এরকম এরকম আমি স্বপ্ন দেখেছি, তো এটার মানে কি হয়। তো মৌলানা বলছে যে উনি অনেক কষ্টতে আছেন, হুম ওনার মুক্তি হয়নি, তোমাদেরকে অনেক ওনার জন্য কোরআন পড়ে পাঠাতে হবে, খাওয়া দাওয়া দিতে হবে ওনার নামে। উনি অনেক ওকে। কষ্টতে আছেন, এটা মনে রাখো, আর ওনার জন্য যতটা পারবে ততটা করো যাতে ওনার শান্তি হয়। হুম এবার সেই স্বপ্নটা উনি দেখলেন 6 দিনের মাথায়, ওনার মৃত্যুর 6 দিনের মাথায়। আর আমার মামি ওটা কন্টিনিউয়াসলি দেখে যাচ্ছে যে হুম উনি ওখানে বসে মাছ ভাজছেন। তারপর আমার মাসি, আমার বড় মাসি, ঠিক আছে, উনি স্বপ্ন দেখলেন যে ওনাকে ওনার বাড়িতে এসে বলছে, এ মাছ ভেজে দে না আমাকে, খাবো আমি, খিদে পেয়েছে আমার। আচ্ছা। মাসির ওখানেই ঘুম ভেঙে যায়। যে যে কোনো স্বপ্ন মানুষ দেখতেই পারে, বাট যে এখন মারা গেছে সে এসে স্বপ্নতে খাওয়া চাইছে, এটা কি ঠিক? হুম না, একদমই না। একদমই নয়। এরপরে 40 দিনের কাজ ওনার আসলো। তো মৌলানা বলেছিল অনেক বড় করে করতে হবে, কারণ ওনার অনেক সমস্যা হচ্ছে, তোমরাও বলছো, তো অনেক বড় করে করতে হবে। অনেক বড় করে হলো। তো তখন মাদ্রাসায় একটা, যেটাতে আমরা নামাজ পড়ি সেটা, আর কুরআন দিতে হয় হুম 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 ওনার নামে, ঠিক আছে। তো যেটাতে নামাজ পড়ি ওটাকে জানেমাজ বলে, ওটা নিয়ে এসেছিলেন ওনার ছেলে, ঠিক আছে, আর কোরআন নিয়ে এসেছিলাম আমি। তো এবার কোরআন আর জানেমাজ কোনোভাবে মাদ্রাসাতে দেওয়া হচ্ছে না। আজকে দেব, কালকে দেব, পরশু দেব, 40 দিনের কাজ মিটে গেছে, বাট সেই জিনিসটা রয়ে গেছে বাড়িতেই, কোনো মতে ওনার নামে দেওয়া হচ্ছে না। হুম হুম আর এটা খুব খারাপ জিনিস, কারণ তুমি নিয়ে এসেছিলে ওটাকে এটা ভেবে যে আমি আজকে দিয়ে দেব, বাট সেই জিনিসটা তোমার হচ্ছে না। এবার মেন স্টার্ট হলো এখান দিয়ে যে কত জিনিস খারাপ হতে পারে। উনি কি করলেন, যে আমি বললাম না আমি কোরআন দেব বলে নিয়ে এসেছিলাম, উনি আমার স্বপ্নতে আসা চালু করলেন, আমার মামা। হুম এসে বলতেন, আমার বাড়ির নাম তো খুশি, তো উনি আমাকে এসে বলতেন, খুশি চল মাছ নিয়ে আসি, তারপর আমরা দুজন মিলে খাবো। হুম আর আমি প্রত্যেক দিন এই একটা স্বপ্ন দেখতাম। আমার বাড়ির লোক তার জন্য অনেকবার গরিব হয়, তাকে খাবার দিতে হয়, তো তার নামে ওনাকে খাবারও দেওয়া হলো, সবকিছু করা হলো। মানে ডিরেক্টলি আমাদেরকে এরকম না, ডিরেক্টলি দিতে হয়, গরিবকে দিয়ে দিতে হয়, যেটা ওনার পছন্দ ছিল। তো ওনাকে অনেকবার দেওয়া হলো, বাট কোনোভাবেই এই স্বপ্নটা কাটছে না আমার। হুম হুম তখন আবার আমরা কলকাতা ফিরে আসি। কলকাতা ফিরে এসে ওই ছোটি মসজিদের পাশে যে মৌলানা আছে ওখানে যাই। উনি বললেন, আমার পক্ষে সম্ভব না এটা, তুমি একটা কাজ করো, হুম হুম। এই জিনিসটা যেখানে ঘটেছে সেখানে কাউকে গিয়ে ভালো করে দেখাও, ঠিক আছে। আমরা আবার 1 মাসের মাথায় বিহার যাই।
বিহার যাওয়ার পর ওখানে মানে একটা হিন্দু ফ্যামিলি আছে, বিহারি, ঠিক আছে। তো ওনার সাথে যোগাযোগ হলো। উনি বললেন যে আমার জানাশোনাতে একজন আছেন, সে তান্ত্রিক আছে, ঠিক আছে। সে অনেক ভালো করে কাজ করে, চলো যদি তোমরা যাও আমি নিয়ে যেতে রাজি আছি, ঠিক আছে। উনি নিয়ে গেলেন। তখন আমার ছোট মামা আর আমার মাসিরা গেলেন সাথে করে, আমিও গেছি। গিয়ে দাঁড়িয়েছি, ওনার দরজায় দাঁড়িয়ে আছি। উনি বলছেন, আসো, তোমার মামা আসেনি সাথে? আমরা শুনে অবাক যে উনি কি করে মামার ব্যাপারে জানলেন। ওনাকে তো ফার্স্ট টাইম আমরা দেখছি, ফার্স্ট অফ অল ফার্স্ট টাইম আমরা দেখছি। তারপর গেলাম ভেতরে। উনি জিজ্ঞাসা করলেন, নাম কি বলো? মামার নাম জিজ্ঞাসা করলেন। বললেন, এখানে একজন তো নয়, আমাকে তোমাদের বাড়ি যেতে হবে দেখার জন্য। আমরা ওনাকে নিজের বাড়ি নিয়ে আসলাম। উনি পুরো 4-5টা ঘুরলেন, বাড়ি ঘুরলেন, স্কুলে ঘুরলেন। বলছেন এখানে একজন নয়, এখানে 4 জন আছে। আমরা জিজ্ঞাসা করলাম, 4 জন মানে কে? বললেন, সবই জানা যাবে। 2টো পুজো করতে হবে, একটা পুজো কালকে করতে হবে, একটা তার 1 সপ্তাহ পর করতে হবে। তো তাতেই রাজি হলো সবাই। ফার্স্ট দিনের পুজোতে কোনোভাবেই যজ্ঞের আগুনটা জ্বলছেই না, কোনোভাবে জ্বলছে না। ও যেমনই জ্বালানোর চেষ্টা করছেন, জ্বলছে না। এবার উনি মন্ত্র পড়া স্টার্ট করলেন। প্রায় 1 ঘন্টা 20 মিনিট উনি মন্ত্রটা পড়েছেন। তারপর গিয়ে যজ্ঞের আগুনটা জ্বললো। উনি পুজো করলেন। এবার আমার সেরকম জানা নেই যে মানে উনি কি পুজো করেছেন বা ওই পুজোটা কেন হয়, আমার সেরকম জানা নেই, তাই আমি বলতে পারছি না। তুমি এটা ভালো বলতে পারবে। উনি পুজোটা করলেন। সেদিন কোনো কিছুই হলো না, মানে কোনো নাম বলবেন যে কে আছে না আছে, কিছুই বললেন না। উনি পুজো করে উনি চলে গেলেন, ঠিক আছে। হ্যাঁ, একটা জিনিস নোটিস করলাম যে ওই পুজো করার পর মানে যে এত ঘটনা ঘটছিল, ছোটখাটো ঘটনাও বলছি আমি, যে ভাবো দরজা নক হচ্ছিল বা মনে হচ্ছিল স্কুলের ছাদ পড়ে যাবে, সেই জিনিসটা বন্ধ হয়ে গেল। ওই 1 সপ্তাহ সেরকম কিছুই হয়নি। এবার যে পরের সপ্তাহে যে পুজোটা উনি করবেন বলেছিলেন, উনি প্রায় 6:30 বসলেন পুজোতে। বসার পর সেদিনকে স্মুথলি যজ্ঞের আগুনটাও জ্বলে গেল। বলছে, এখন আসবে তোমার বড় মামি, কথা বলবে। আমি বললাম, বড় মামি? কে বড় মামি? তখন ওনার কথাই মাথায় নেই আমাদের। আচ্ছা, বুঝতে পারছো কোন বড় মামির কথা বলছি? যে বড় মামি প্রথমে মারা গেলেন বাচ্চা মারা গেছিল ডেলিভারির সময়। হ্যাঁ, বলছে ও নিজের মেয়ের মায়ায় আটকে আছে এখানে। আমার ছোট মামা ফুটে ফুটে কেঁদে ফেললো আচ্ছা। ওনার কথা শুনে। কারণ সেরকম তো কিছু ছিল না যে ওনাকে ছেড়ে দেওয়া হলো বা কিছু। উনি তো মারা গেলেন, নিশ্চয়ই ভালোবাসা ছিল, তাই জন্য তো এত কিছু। বলছে উনি তার মায়াই আটকে আছেন। এবার যখন উনি বিয়ে করেছেন, আবার অন্য বিয়ে করেছেন, ওনার সাথে যে এসছে সে দুজনই একের উপরে, মানে দুজনই মিলে তোমাদেরকে জ্বালানোর চেষ্টা করছে। আমার যে বড় মামি ছিলেন, উনি মানে এমন না যে উনি কারোর ক্ষতি চাইতেন, উনি কারোর ক্ষতি চাইতেন না, উনি তো মায়ায় আটকে ছিলেন। বাট যে ওই ছোট মামির সাথে যে এসছিল, সে ক্ষতি চাইতো। সে ছিল একটা ছেলে, ঠিক আছে, যাকে আমার দাদা উপরে পোল্ট্রি ফার্মে দেখেছিল, একটা ছেলে অবয়বকে। সে বলছে, তার বক্তব্য যে আমি ওকে ভালোবাসতাম, বাট ওর ফ্যামিলি আমাদের বিয়ে হতে দেয়নি, কোনো না কোনো কারণে হতে দেয়নি, তাই জন্য আমি
নিজেকে গিয়ে রেল লাইনে ছালাং লাগিয়ে মানে রেল লাইনে কুদেও মারা যায় করে নেয়। আত্মহত্যা করে। তখন দিয়ে ও ওনার সাথে মানে ওনাকে বিরক্ত করছিল, বাট যখন ওনার মা জানতে পারে যে আমার মেয়েকে বিরক্ত করছে কিছু এরকম জিনিস, ঠিক আছে, তখন উনি কারোর কাছে নিয়ে গিয়ে ওকে তাবিজ দিয়ে দেয়, মানে এক রকমের বন্ধন টাইপের করে দেয়। ঠিক আছে, তখন থেকে ও আসতে পারতো না, যেহেতু বলছে যেহেতু ওর বিয়ে হলো, তো তাবিজ না কোনো যখন কেউ মারা যায় না, তখন যদি তুমি তাবিজ পড়ে থাকো, ওর যে তাসির থাকে সেটা শেষ হয়ে যায়, মানে তার যে ইফেক্ট থাকে সেটা শেষ হয়ে যায়। বা মেয়েদের পিরিয়ডস হয় তখনও পড়তে নেই। তো বলছে যে ওর বাড়িতে মানে যে আমার বড় দাদা মারা গেল, তখন ওই তাবিজের তাসিরটা শেষ হয়ে গেল। আচ্ছা, তারপরেই উনি ওর বডিতে প্রবেশ করেছিল। বলছে আমি একে নিয়েই যাব। বলছে এবার তো ওর বিয়ে হয়ে গেছে, ওর বাচ্চা হয়ে গেছে, ও নিজের জীবনে আগে বেড়ে গেছে, তুমি তো এই পৃথিবীতে নেই, তুমি কি করে ওকে নিয়ে যাবে বা কি করবে তুমি ওর সাথে থেকে? তুমি নিজের শান্তিভাবে থাকো, ওকেও শান্তিভাবে থাকতে দাও, ওরও 3টে বাচ্চা আছে। বলছে না আমি ওকে নিয়ে যাব, ও আমাকে কেন ঠকালো, আমাকে কেন বললো আমি তোর সাথে বিয়ে করব, তারপর কেন করলো না, তারপর আমাকে কেন মরতে হলো? তখন ও তান্ত্রিকটা বলল যে ও তো তোকে বলেনি যে তুই গিয়ে মরে যা, তুই তো নিজের থেকেই আত্মহত্যা করলি, তুই একটা কাজ কর, তুই ওকে ছেড়ে দে, আমি তো তোদের সবাইকে মুক্তি দেওয়ার ব্যবস্থাটা করে দিচ্ছি। এবার বলি এরা হলো দুজন, ঠিক আছে, এবার দুজনের আত্মা ছিল আমার দাদা আর আমার মামার। এরা দুজন ওদের আত্মাটাকে মানে কি একটা বলে না যে আটকে রেখেছিল। আর আমার মামার অন্য কারণও ছিল যে আমার মামির উপরে রাগ ছিল একটা, যেহেতু উনি কোনোদিন ওনার কোনো কিছুই করে দেননি, বা বলতে পারো ওনাকে নিজের বর মনে করতেন না। বাট হয়তো উনি জীবিত অবস্থায় বলতে পারতেন না, বাট হ্যাঁ একটা ভালোবাসা তো ছিল মানুষের মনে। অ্যাটলিস্ট মরে যাওয়ার পর তো ওনার দিয়ে এরকম আশা করেননি যে উনি কিস্তি দেবেন ওনাকে বা এরকম বলবেন যে তুমি কষ্টতে থাকো, ওনার এই জিনিসটা ছিল। তো সবাইকে তখন উনি পুরো বাড়িটাকে ক্লিন করে দেন, মুক্তির জন্য ওনাদের ব্যবস্থা করে দেন। তখন দিয়ে এই জিনিসটা মানে ভাবো তখনকার মতন এই জিনিসটা শেষ হয়ে গেল। এটা হলো একটা পার্ট, অন্য পার্ট আমি অন্য এপিসোডে নিশ্চয়ই বলবো। বুঝতে পারছি। মানে তোমার যে ঘটনাটা ছিল, এই ঘটনাটা মানে কি বলবো, একটা মানে উইয়ার্ড একটা ক্রিপি ঘটনা ছিল, মানে এমন অ্যাবস্ট্রাক্ট ঘটনা কিন্তু খুব রেয়ার দিলকশ। মেইন ব্যাপার এখানে মানে পুরো বাড়িটাই এফেক্ট হলো, একজনের সাথে ঘটে, দুজনের সাথে ঘটে, ঠিক আছে, বড় থেকে ছোট্ট পর্যন্ত এখানে এফেক্ট হলো। একজন ছোট্ট শিশু যে জন্ম নিল, সে মারা গেল, তার কত কষ্ট হয়েছে, 3-4 বছর যখন জীবিত ছিল তার কত কষ্ট হয়েছে, না ও বুঝতে পারতো, না ও বলতে পারতো, কোনো কষ্টই বলতে পারতো না নিজের। একটা মায়ের জন্য সেটা কতটা ক্রিপি হতে পারে বা কতটা একটা বলে না কষ্টের হতে পারে। এটাই ছিল আজকের ঘটনা। আজকের এই ঘটনা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন এন্ড সাবস্ক্রাইব টু কিউরিওফাইট। আপনি যদি আপনার ঘটনা শেয়ার করতে চান যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে রবিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অব্দি কিউরিওফাইটের এরকম আরো 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন। Curiofied presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে